हेलो स्टूडेंट्स, वेलकम माई यूट्यूब चैनल शिक्षा संगम। तो आज আমরা প্র্যাকটিস সেট নাম্বার 2 করব। যারা প্র্যাকটিস সেট 1 দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নেবে। আমি তোমাদের জন্য এরকম 20টি প্র্যাকটিস সেট করাবো গ্রুপ সি ও ডি এক্সামের আগে। তোমরা যদি এই 20টি প্র্যাকটিস সেট ঠিক করে করো তবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20তে 20 পেতে কেউ তোমাদের আটকাতে পারবে না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না। তোমাদের এই ক্লাসগুলোতে যে এক্সট্রা ইনফরমেশন আমি দিই তা অন্য কোনো ভিডিওতে তোমরা পাবে না। এই ক্লাসগুলো শুধু এমসিকিউর নয়, এই ক্লাসগুলোতে তোমাদের এমসিকিউর সাথে পাবে অনেক এক্সট্রা ইনফরমেশন। তোমরা যদি ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তবে বুঝতে পারবে স্যার কি দিল তোমাদের। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ও যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো আজ আমাদের প্রথম কোশ্চেন, কোন শহরে গান্ধীজিকে চম্পারণের সমস্যা সম্পর্কে অবহিত করা হয়েছিল এবং সেখানে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, লখনৌ। অর্থাৎ লখনৌ অধিবেশনের সময় সেখানে গান্ধীজিকে এই চম্পারণের সমস্যা সম্পর্কে অবহিত করা হয়েছিল এবং সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যে 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে রাজকুমার শুক্লা, ঠিক আছে, রাজকুমার শুক্লা নামে এক কৃষক গান্ধীজিকে চম্পারণের সমস্যা সম্পর্কে অবহিত করেন। তো চম্পারণ সত্যাগ্রহটা কি একবার দেখে নেব। চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? বিহারে। অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল? বিহারে। কার নেতৃত্বে হয়েছিল? রাজকুমার শুক্লার নেতৃত্বে। গান্ধীজি কিন্তু এই আন্দোলন পরিচালনা করেছিলেন, ঠিক আছে। তাহলে গান্ধীজি কিন্তু এই আন্দোলন পরিচালনা করেছিলেন এবং রাজকুমার শুক্লার নেতৃত্বে। কারণটা কি ছিল? এখানকার নীলকর সাহেবরা 3 কাঠিয়া ব্যবস্থার প্রয়োগ ঘটিয়ে কৃষকদের শোষণ করত। এখানে যে নীলকর সাহেবরা ছিল সেই সময় তারা 3 কাঠিয়া ব্যবস্থার প্রয়োগ ঘটিয়ে কৃষকদের শোষণ করত, যার বিরুদ্ধে এই চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ অস্ত্র ব্যবহার করেন? তো রাইট অ্যান্সার হবে অবশ্যই চম্পারণ, ঠিক আছে। তাহলে গান্ধীজি প্রথম যদি কোথায় সত্যাগ্রহ অস্ত্র ব্যবহার করেন বলা হয় তাহলে রাইট অ্যান্সার হবে চম্পারণ। এটা কিন্তু মনে রাখবে যে প্রথম সত্যাগ্রহ অস্ত্র কি, সেটা হবে চম্পারণ। সতীদাহ প্রথা কে রদ করেন? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন। তো রাজা রামমোহন রায়ের সাহায্যে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা রদ করেছিলেন। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সাহায্যে 1829 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখবে, কোন সালে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল? 1829 সালে। কার সহায়তায়? রাজা রামমোহন রায়ের সহায়তায়। এবং সেই সময় কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল, ঠিক আছে। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। এবং তিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে তিনি বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিংকে পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। খুব ভাইটাল একটা কোশ্চেন হতে পারে এটা থেকে, যে লর্ড উইলিয়াম বেন্টিংকে পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। তাহলে পাশ্চাত্য শিক্ষার জনক কাকে বলা হয়? লর্ড উইলিয়াম বেন্টিংকে। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1905 সালে, ঠিক আছে। সালটা মনে রাখবে, 1905 সালে। আচ্ছা, কিছু তথ্য জেনে নেব। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। গান্ধীজি গোপাল কৃষ্ণ গোখলেকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন। তাহলে গান্ধীজি কাকে? গোপাল কৃষ্ণ গোখলেকে রাজনৈতিক গুরু বলে মনে করতেন। তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, আর এই সালটা কিন্তু মনে রাখবে তোমরা, 1905 সালে। কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিলেন, অর্থাৎ বন্ধ করেছিলেন? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, লর্ড রিপন। শুরু করেছিলেন কে? লর্ড কার্জন। লর্ড কার্জন
ভার্নাকুলার প্রেস অ্যাক্ট শুরু করেছিলেন এবং রদ করেছিলেন লর্ড রিপন? কিছু ইম্পর্টেন্ট নোট জেনে নেব। লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর অস্ত্র আইন চালু করেছিলেন। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর অস্ত্র আইন কে চালু করেছিলেন? লর্ড লিটন। কত সালে? 1878 সালে। 1876 সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাস হয়েছিল লর্ড লিটনের সময়। এটা খুব ভাইটাল কোশ্চেন একটা হবে যে সিভিল সার্ভিসের বয়স 21 বছর থেকে কমিয়ে 19 বছর করেছিলেন কে? লর্ড লিটন। ঠিক আছে, লর্ড রিপনের সম্পর্কে একটু জেনে নিই যে লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিলেন, ইলবার্ট বিল পাস করেছিলেন। কে ইলবার্ট বিল পাস করেছিলেন? লর্ড রিপন। এই ইলবার্ট বিলে বলা ছিল যে ভারতীয়রাও ইউরোপীয়দের বিচার করতে পারবেন। এই বিলে কি বলা হয়েছিল? ভারতীয়রাও ইউরোপীয়দের বিচার করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই ইলবার্ট বিলে বলা হয়েছিল যে ভারতীয়রাও ইউরোপীয়দের বিচার করতে পারবেন। তার সময় কি হয়েছিল? প্রথম সরকারিভাবে রেগুলার সেন্সাস চালু হয়। এইটা সম্ভবত 1881 সালে চালু হয়েছিল। ঠিক আছে, প্রথম রেগুলার সেন্সাস চালু হয় কার সময়? লর্ড রিপনের সময়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হতে পারে তোমাদের। হ্যাঁ, তো প্রথম সরকারিভাবে রেগুলার সেন্সাস চালু হয়। ঠিক আছে, এটা সালটা হবে 1881। 1882 সালে শিক্ষাক্ষেত্রে হান্টার কমিশন ভারতে আসে। লর্ড রিপনের সময় শিক্ষাক্ষেত্রে হান্টার কমিশন কিন্তু ভারতে এসেছিল। পরে কোশ্চেন, কত খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে কিন্তু পুনা চুক্তি হয়েছিল। পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর। ঠিক আছে, 25শে সেপ্টেম্বর কিন্তু তোমাদের পুনা চুক্তি হয়েছিল। না, 25শে সেপ্টেম্বর পুনা চুক্তি হয়েছিল। এই চুক্তি হয়েছিল বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। এই চুক্তিটা হয়েছিল বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। পরে কোশ্চেন, আইন অমান্য আন্দোলন বা ডান্ডি অভিযান কত সালে শুরু হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, 1930 সালে। 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল বা ডান্ডি অভিযান শুরু হয়েছিল। ডান্ডি অভিযান গান্ধীজি 1930 সালের 12ই মার্চ, ঠিক আছে, 1930 সালের 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন, ঠিক আছে, এইগুলো নোট করবে, 78 জন সত্যাগ্রহীকে সঙ্গে নিয়ে 241 মাইল বা 388 কিমি পথ পায়ে হেঁটে যান। ঠিক আছে, তাহলে 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি কি করেছিলেন? 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন সত্যাগ্রহীকে সঙ্গে নিয়ে 241 মাইল বা 388 কিমি পথ পায়ে হেঁটে যান। 1930 সালের 5ই এপ্রিল 24 দিন পর, ঠিক আছে, কদিন পর? 24 দিন পর ডান্ডিতে পৌঁছেছিলেন। মার্চ থেকে 5 এপ্রিল এই 24 দিন ধরে ডান্ডি অভিযান হয়েছিল এবং কোথা থেকে শুরু করেছিলেন? গুজরাটের সবরমতী আশ্রম থেকে, এবং সেখান থেকে ডান্ডিতে পৌঁছান। 6 এপ্রিল গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন, অর্থাৎ পরের দিন লবণ আইন ভঙ্গ করেছিলেন এবং আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে কত তারিখে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? 12ই মার্চ। কতজন সদস্যকে নিয়ে গেছিল বা সত্যাগ্রহীকে নিয়ে গেছিল? 78 জন। কত মাইল পথ হেঁটেছিলেন? 241 মাইল। কিমিতে হলে 388 কিমি। কবে পৌঁছেছিল? 5 এপ্রিল। এবং কতদিন লেগেছিল সময় ডান্ডি অভিযানে? 24 দিন। কে শের এ পাঞ্জাব নামে পরিচিত? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, লালা লাজপত রায়। লালা লাজপত রায় ছিলেন শের ই পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। লালা লাজপত রায় শের এ পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী বলা হয়। ঠিক আছে, লালা লাজপত রায় সম্পর্কে একটু জেনে নেব। পাঞ্জাবের নরমপন্থী নেতা ছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, চরমপন্থী
পন্থী। পাঞ্জাবের চরমপন্থী নেতা ছিলেন লালা লাজপত রায়। 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপন করেছিলেন। যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি ব্যাংক, পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন 1894 সালে লালা লাজপত রায়। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে নেতৃত্ব দিয়েছিলেন এবং পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিলেন এবং পরে মারা গেছিলেন কে? লালা লাজপত রায়। তার লেখা কিছু গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমরা এখন জানবো। দেখে নাও, আনহ্যাপি ইন্ডিয়া। ঠিক আছে, আনহ্যাপি ইন্ডিয়া হচ্ছে লালা লাজপত রায়ের লেখা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, এটা কিন্তু তোমরা মনে রাখবে। দ্য পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া, আর্য সমাজ। ঠিক আছে, এই বইগুলো কিন্তু তোমরা মনে রাখবে, লালা লাজপত রায়ের এই বইগুলো খুবই উল্লেখযোগ্য বই। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন বা সীমান্ত গান্ধী বলা হতো। তিনি রেড শার্ট মুভমেন্ট, ঠিক আছে, রেড শার্ট মুভমেন্ট শুরু করেছিলেন। খুদা ই খিদমতগার প্রতিষ্ঠা করেছিলেন। 1987 সালে ভারতরত্ন উপাধি পেয়েছিলেন। তিনি ছিলেন প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন? 1987 খ্রিস্টাব্দে ভারতরত্ন উপাধি পেয়েছিলেন খান আব্দুল গফর খান এবং ছিলেন তিনি প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। ভারতের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথ তৈরির পথিকৃৎ বলা হয়। দেখে নেব লর্ড ডালহৌসি সম্পর্কে কিছু তথ্য। 1848 সালে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন। লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন। প্রয়োগের পর প্রথম সাঁতারা এই নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ সত্য বিলোপ নীতির মাধ্যমে সাঁতারা প্রথম এই নীতিটা গ্রহণ করেছিলেন। 1853 খ্রিস্টাব্দে রেলপথ চালু করেছিলেন। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস করেছিল এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সহায়তায় লর্ড ডালহৌসি এই আইন পাস করেছিলেন। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল তার সময়ে, অর্থাৎ লর্ড ডালহৌসির সময়ে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এখান থেকে কোশ্চেন আসতে পারে, সাঁওতাল বিদ্রোহ কার সময় হয়েছিল? লর্ড ডালহৌসির সময়ে। টেলিগ্রাফ ব্যবস্থা, পোস্টাল সিস্টেম, পিডব্লিউডি এগুলো চালু হয়েছিল লর্ড ডালহৌসির সময়। শিক্ষাক্ষেত্রে যে উডেড ডেসপ্যাচ এসেছিল সেটা কিন্তু লর্ড ডালহৌসির সময় এসেছিল। এটা কি ছিল? এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে কলকাতা, মাদ্রাস এবং বোম্বে এই উডেড ডেসপ্যাচটা এসেছিল। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। লর্ড ডালহৌসি থেকে এই পয়েন্টগুলোর বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন আসবে না। আজ আমাদের লাস্ট কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত নন? গোপাল কৃষ্ণ গোখলে হবে রাইট অ্যান্সার। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন নরমপন্থী, আর বাকি এই তিনজনেই ছিলেন চরমপন্থী। ঋষি অরবিন্দ, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এই তিনজনেই ছিলেন চরমপন্থী এবং গোপাল কৃষ্ণ ছিলেন নরমপন্থী। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব যে 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনে কিন্তু নরমপন্থী ও চরমপন্থী এই দুটি শাখায় বিভক্ত হয়। তাহলে 1907 খ্রিস্টাব্দের কোন অধিবেশনে? সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভক্ত হয়েছিল। কোশ্চেন কিন্তু আসবে পরীক্ষায় যে নরমপন্থী ও চরমপন্থী কোন অধিবেশনে বিভক্ত হয়েছিল এবং কত সালে বিভক্ত হয়েছিল। তাহলে সুরাট অধিবেশনে 1907 সালে। বাল গঙ্গাধর তিলক সম্পর্কে কিছু জেনে নেব। বাল গঙ্গাধর তিলকের উপাধি ছিল লোকমান্য। ঠিক আছে, লোকমান্য। তো তার পত্রিকা ছিল কেশরী, যেটা মারাঠি ভাষায় লেখা ছিল। তাহলে কেশরীটা ছিল মারাঠি ভাষায় লেখা এবং মারাঠা ছিল ইংরেজিতে লেখা। তার পত্রিকা দুটো হলো কেশরী আর মারাঠা। যে কেশরীটা তিনি মারাঠি ভাষায় লিখতেন এবং মারাঠাটা ইংরেজি ভাষায় লিখতেন। তার পুস্তক হচ্ছে গীতা রহস্য। তিনি জেলে বসে এই পুস্তকটি কিন্তু লিখেছিলেন।
তিনি 1916 সালে পুনেতে হোম রুল লীগ আন্দোলনের নেতৃত্ব দেন। তাহলে পুনেতে হোম রুল আন্দোলনের লীগের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বাল গঙ্গাধর তিলক। আর মাদ্রাসায় যে হোম রুল আন্দোলনটা হয়েছিল সেইটার নেতৃত্ব দিয়েছিলেন এনি বেসেন্ট। তার বিখ্যাত উক্তিটা কি ছিল? ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। অর্থাৎ স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি এটা নেব, মানে নেবই আর কি। বাল গঙ্গাধর তিলককে ভারতীয় অশান্তির জনক কে বলেছিলেন? চিরোল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বাল গঙ্গাধর তিলককে অশান্তির জনক কে বলেছিলেন? চিরোল। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এইরকম 20টি প্র্যাকটিস সেট আমি কিন্তু তোমাদের নিয়ে আসবো। তোমরা কিন্তু ভিডিও থেকে তথ্যগুলো খাতায় নোট ডাউন করো এবং এইগুলো পড়তে থাকো। এই 20টা সেট যদি তোমরা ভালো করে করো তাহলে গ্রুপ সি আর ডি এর কোনো কোশ্চেন কিন্তু জিকে থেকে তোমাদের আটকাবে না। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।